হাই এভরিওয়ান, তোমাদের সবাইকে তোমাদের এই চ্যানেল ইজি মেট লার্নিং এ স্বাগত। আজকে যে বিশেষ ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম সেটা হচ্ছে 2024 সালের মাধ্যমিকের শেষ মুহূর্তের ম্যাপ পয়েন্টিং। তোমরা সবাই জানো ম্যাপ পয়েন্টিং এ 10 নম্বর থাকে এবং মাধ্যমিক পরীক্ষায় এই ম্যাপ পয়েন্টিং এ 10-এ 10 পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার নয়। মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং শেষ মুহূর্তে যদি তোমরা দেখে যাও, যদি তোমরা অভ্যাস করে যাও, 100% গ্যারান্টি দিয়ে বলছি সেখান থেকে ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমরা কমন পাবেই পাবে। এটুকু একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। এবার আমি যে বিষয়টা বলবো, দেখো থিওরি যেমন পড়ছো, তোমাদের মাধ্যমিকে অনেক শূন্যস্থান পূরণ থাকছে, শর্ট কোশ্চেনের যেগুলো আছে, কিছু এমসিকিউ থাকছে, শুদ্ধ অশুদ্ধ থাকছে, সেগুলো যেমন তোমরা প্র্যাকটিস করেছো, বিভিন্ন রকমের টেস্ট পেপার ফলো করেছো, পাঠ্য বই পড়েছো, কোনো অসুবিধে নেই। একই রকম ভাবে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রেও কিন্তু তোমাদের নিয়মিত অভ্যাসের প্রয়োজনীয়তা দরকার। নিয়মিত অভ্যাস করলে কিন্তু ম্যাপ পয়েন্টিং এ মাত্র কিছু ম্যাপ পয়েন্টিং অভ্যাস করেই কিন্তু 10-এ 10 পাওয়া সম্ভব। এটা কিন্তু আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি। সুতরাং আর দেরি করব না, আমি মূল ভিডিওর মধ্যে প্রবেশ করব, অর্থাৎ কোন ম্যাপ পয়েন্টিং গুলো তোমাদের এবারের পরীক্ষায় আসতে চলেছে গুরুত্বপূর্ণ, সেরকম কয়েকটি ম্যাপ পয়েন্টিং কিন্তু আজকে আমি তোমাদের মধ্যে বলতে চলেছি। সুতরাং প্রত্যেকে তোমরা মনোযোগ দিয়ে ব্যাপারটা শুনবে এবং প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি থাকো। যে ম্যাপ পয়েন্টিং গুলো আমি বলবো এবং যে ম্যাপ পয়েন্টিং গুলো আমি গুরুত্বপূর্ণ বলবো বা স্টার বলবো, যেগুলোতে স্টার মারো, সেগুলো তোমরা লিখে নাও এবং বাড়িতে আজ থেকেই অভ্যাস করা শুরু করো। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে চলেছে, এটুকু বলা যায়। সো লেটস গেট স্টার্টেড। একেবারে প্রথমে আমি তোমাদের কয়েকটা জিনিস বলে দিই। বেশ কয়েকটি অংশ থেকে আমাদের ম্যাপ পয়েন্টিং আসে। প্রথমে আমি অংশগুলোর নাম বলে দেবো। দেখো, পর্বত থেকে আমাদের একটা ম্যাপ পয়েন্টিং দেয়, একটি করতে হয়। আমাদের নদ নদী থেকে একটা ম্যাপ পয়েন্টিং দেয়, সেখান থেকে একটি করতে হয়। বৃষ্টিপাত থেকে আমাদের একটা ম্যাপ পয়েন্টিং দেয়, একটি করতে হয়। হ্রদ বা লেকস, সেখান থেকে ম্যাপ পয়েন্টিং দেয়, আমাদের একটি করতে হয়। জনসংখ্যা থেকে আমাদের একটি ম্যাপ পয়েন্টিং দেয়। তারপর অরণ্য থেকে আমাদের একটি ম্যাপ পয়েন্টিং দেয়। উৎপাদক অঞ্চল, যেমন ধান উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, এরকম উৎপাদক অঞ্চল থেকে ম্যাপ পয়েন্টিং দেয় একটি। বন্দর থেকে ম্যাপ পয়েন্টিং দেয়। মৃত্তিকা বা মাটি অধ্যায় থেকে ম্যাপ পয়েন্টিং দেয় এবং শিল্প পরিবহন অধ্যায় থেকে ম্যাপ পয়েন্টিং দেয়। সুতরাং এই প্রত্যেকটি টপিক থেকে আমাদের একটি করে ম্যাপ পয়েন্টিং কিন্তু পরীক্ষায় আসবে এবং প্রত্যেকটি এই টপিক, ম্যাপ পয়েন্টিং এর যে টপিক বা বিষয়, সেখান থেকে আমি মাত্র কয়েকটি করে ম্যাপ পয়েন্টিং বলবো এবং কোনো অধ্যায় থেকে তো মাত্র আমি একটি ম্যাপ পয়েন্টিংও বলতে পারি, একটি বা দুটি ম্যাপ পয়েন্টিং আমি বলতে পারি, এর বেশি কিন্তু নয়। ঠিক আছে? সুতরাং মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং কিন্তু আমি বলবো। এক্ষেত্রে আমি তোমাদের প্রথমেই আমি পর্বতে চলে যাচ্ছি, যেখান থেকে একটি ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় আসবে। আমি প্রথমেই দুটো পর্বতের নাম বলছি, সেই দুটো পর্বত ভালো করে অভ্যাস করে যাও। একটি হচ্ছে আরাবল্লী পর্বত, দ্বিতীয়টি কিন্তু বিন্ধ্য পর্বত। এই দুটি পর্বত থেকে একটি পর্বত কিন্তু আসার সম্ভাবনা আছে, এদের আমি স্টার দিলাম এই দুটোতে। এছাড়া তোমরা গডউইন অস্টিন বা কেটু এবং সাতপুরা পর্বত তোমরা কিন্তু অভ্যাস করে যাবে। এরপরে আমি নদী থেকে আমি বলছি, নদী থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমার মনে হচ্ছে কাবেরী নদী, কৃষ্ণা নদী, দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে কাবেরী, কৃষ্ণা, এই দুটো নদী খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, দুটোতে স্টার দিলাম। এছাড়া তোমরা প্র্যাকটিস করবে গোদাবরী নদী, সিন্ধু নদী, নর্মদা নদী এবং হচ্ছে মহানদী, এগুলো কিন্তু একবার অভ্যাস করে যাবে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমি একটি ম্যাপ পয়েন্টিং তোমাদের জন্য সিলেক্ট করেছি, সেটা হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। দেখো, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আমরা জানি যে চেরাপুঞ্জি, যেটা মেঘালয়ের আছে। আলাদা করে চেরাপুঞ্জিও কথার কথা ম্যাপ পয়েন্টিং আসতে পারে, আবার বলতে পারে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটাও বলতে পারে। সুতরাং আমাদের কিন্তু চেরাপুঞ্জি বা ওই জায়গাটি আমাদের কিন্তু চিহ্নিত করতে হবে, সেটা কিন্তু ভুল করলে হবে না, এটা কিন্তু আমাদের সর্বদা মাথায় রাখতে হবে। এরপরে আমি হ্রদ অঞ্চলের কথা বলবো। হ্রদ থেকে ধরে নিতে পারো আমি দুটো হ্রদ বলবো, কিন্তু একটি হ্রদ মনে হচ্ছে এবার বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। সেই হ্রদটির নাম হচ্ছে ওড়িশার চিলিকা হ্রদ। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চিল্কা হ্রদ বলে আমরা পড়ে থাকি, কিন্তু প্রকৃত এর যে উচ্চারণ সেটা কিন্তু চিলিকা। চিলিকা হ্রদ আমাদের গুরুত্ব সহকারে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এবং হচ্ছে উলার হ্রদ, এই উলার হ্রদটাও কিন্তু আমরা প্র্যাকটিস করে যাবে। এবার আমি জনসংখ্যা চ্যাপ্টার থেকে আসছি। আমি এখানেও মাত্র একটি বা দুটি ম্যাপ পয়েন্টিং এর কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, ভারতের
কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য এরকম দিতে পারে, এটা কিন্তু আমাকে সিকিম রাজ্যকে চিহ্নিত করতে পারে। বা একটু ঘুরিয়ে ম্যাপ পয়েন্টিংটা কেমন আসতে পারে, যে ভারতের কম জনঘনত্বপূর্ণ রাজ্য এরকম দিতে পারে। অর্থাৎ জনঘনত্ব এবং জনসংখ্যা দুটো কিন্তু আলাদা জিনিস, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যদি আমাদের জনসংখ্যা বলে কম জনসংখ্যা, তাহলে তার উত্তর হবে সিকিম। সিকিম অঞ্চল, সিকিম রাজ্যটাকে আমাদের চিহ্নিত করতে হবে। এবং যদি বলে কম জনঘনত্বপূর্ণ অঞ্চল, তাহলে অরুণাচল প্রদেশ রাজ্যকে কিন্তু আমাদের চিহ্নিত করতে হবে। তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে আগে দেখবে কম জনঘনত্ব এসেছে পরীক্ষায় নাকি কম জনসংখ্যা এসেছে। সুতরাং এটা দেখতে ভুল করলে কিন্তু ভুল জায়গা চিহ্নিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটা মাথায় রাখবে। এরপরে আমি যে বিষয়টাতে বলবো সেটা হচ্ছে অরণ্য। এই অরণ্যের ক্ষেত্রেও আমি দুটো অরণ্য অঞ্চল তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যেতে বলছি। একটি হচ্ছে চিরহরিত অরণ্য অঞ্চল এবং একটি হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। চিরহরিত অরণ্য অঞ্চল বা বলতে পারো যে তোমার নিরক্ষীয় চিরহরিত এরকমও বলতে পারে, যে বা ক্রান্তীয় বৃষ্টি অরণ্য এরকমও বলতে পারে, এরকম একটা অঞ্চল এবং ম্যানগ্রোভ অঞ্চল। ঠিক আছে, এই দুটো অরণ্য অঞ্চল তোমরা চিহ্নিত করে দেবে। এর মাঝে আমি একটু গ্যাপ নিচ্ছি, গ্যাপ নিয়ে দুটো ম্যাপ পয়েন্টিং এর ব্যাপারে দুটো কিছু গুরুত্বপূর্ণ আমি তোমাদের কথা বলবো। সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং যখন করবে, বিভিন্ন জায়গায় স্যাররা বলছেন ইন্ডেক্স করো, বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু দেখানো হচ্ছে কিভাবে ইন্ডেক্স করতে হয়, কিভাবে কি লিখতে হয়, এই ব্যাপারে কিন্তু অনেক আলোচনা, অনেক ধরনের ক্লাস কিন্তু করানো হচ্ছে। আমি তোমাদের ব্যক্তিগতভাবে পরামর্শ দেবো। ধরো কথার কথা আরাবল্লী পর্বত তোমাদের পরীক্ষায় এবার আসলো ধরে নিচ্ছি, তাহলে ম্যাপের মানে ভারতের ম্যাপে যে জায়গায় আরাবল্লী পর্বত আছে সেই জায়গাটাকে প্রথমে তোমরা চিহ্নিত করবে। যেমন পাহাড়ের ছবি মানে সিম্বল দিয়ে আমরা আঁকি, পাহাড় যেভাবে আঁকি, আরাবল্লী পাহাড়টাকে তুমি চিহ্নিত করবে, ঠিক তার পাশে অ্যারো চিহ্ন দিয়ে লিখে দেবে ওই ম্যাপের মধ্যেই। আলাদা করে ইন্ডেক্স করার কথা আমি কিন্তু বলছি না, এই ম্যাপের মধ্যেই একটি অ্যারো চিহ্ন দিয়ে তোমরা লিখে দেবে দিস ইজ আরাবল্লী মাউন্টেন, এটা আরাবল্লী পর্বত। ঠিক আছে, এবং অবশ্যই আরাবল্লী পর্বতের পাশে তোমরা যে দাগ নাম্বারটা দেওয়া থাকবে মূল প্রশ্নপত্রে, ধরো 5.1 বা 1.1 এরকম নাম্বার থাকে আরাবল্লী পর্বত বা ধরো বললো কৃষ্ণা নদী, এদের পাশে একটা দাগ নম্বর থাকে মূল প্রশ্নপত্রে, সেই দাগ নাম্বারটা আরাবল্লী পর্বতের পাশে ব্র্যাকেটে উল্লেখ করবে। আর কি বললাম, ম্যাপের মধ্যে আরাবল্লী পর্বতকে চিহ্নিত করবে, ম্যাপের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে তোমরা কিন্তু আরাবল্লী পর্বত থেকে দেখাবে যে এটা কিন্তু আরাবল্লী পর্বত। আলাদা করে কোথাও কোনো ইন্ডেক্স করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি না, বা ইন্ডেক্স করার দরকার নেই, এতে সময়ও বেশি যায়। ঠিক আছে, সুতরাং তোমরা তোমাদের লেখাতে সেই টাইমটা তোমরা ইনভেস্ট করো, তোমাদের কিন্তু উন্নতি হবে বলে আমার আশা। ইন্ডেক্স করার দরকার নেই, আমি বলছি আমার ব্যক্তিগতভাবে। যদি তোমাদের মধ্যে কারণ মনে হয় যে ইন্ডেক্স করব, তাহলে তোমরা ইন্ডেক্স কিন্তু করতে পারো। যাই হোক, এরপরে আমি একটা অন্য টপিকে আসছি, ম্যাপ পয়েন্টিং এর অন্য টপিক। এবার আমরা আসবো উৎপাদক অঞ্চল। দেখো ভারতের বিভিন্ন ধরনের কৃষিজ ফসল আমরা জানি আমাদের ভারতে উৎপন্ন হয়, চা, কফি, ধান, গম, ইক্ষু, মিলেট, নানা ধরনের কৃষি ফসল আমাদের ভারতে উৎপন্ন হয়। ঠিক আছে, এবার কোন ফসল ভারতের কোন এলাকায় উৎপন্ন হয় এর উপর কিন্তু প্রত্যেক বছর একটি করে ম্যাপ পয়েন্টিং আসছে। এইবার যে ম্যাপ পয়েন্টিং গুলো আমি তোমাদের কাছে আমি তুলে ধরবো ইম্পর্টেন্ট হিসেবে, আমি প্রথমে দুটো জিনিসের কথা বলবো। একটা হচ্ছে ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল, কফি, এটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। ভারতের একটি প্রধান আখ উৎপাদক অঞ্চল, আখ বা ইক্ষু উৎপাদক অঞ্চল, এটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। এছাড়া যে বিষয়গুলো তোমরা একবার দেখে যাবে সেটা হচ্ছে ভারতের তৈলবীজ উৎপাদক অঞ্চল, ভারতের তুলা উৎপাদক অঞ্চল, ভারতের চা উৎপাদক অঞ্চল এবং ভারতের ধান উৎপাদক অঞ্চল। এই বিষয়গুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। এই বিষয়গুলো বললাম, অর্থাৎ উৎপাদক অঞ্চলগুলো সম্পর্কে কিন্তু আমি মোটামুটি বললাম। এই উৎপাদক অঞ্চলগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখবে। এরপরে যে ম্যাপ পয়েন্টিং এর টপিক বা বিষয়ের মধ্যে আমি আসবো সেটা হচ্ছে বন্দর। দেখো বন্দর প্রত্যেকবার পরীক্ষায় আসে এবং এবারকার যে বন্দরগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। একদম প্রথমেই আমি যে বন্দরের কথা বলছি সেটা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, এই বন্দরটা পড়বে। তারপরে আমি একটা বন্দরের কথা বলছি শুল্ক মুক্ত বন্দর, মানে ট্যাক্স ফ্রি পোর্ট, শুল্ক মুক্ত বন্দর, এটা হচ্ছে কান্ডালা হবে। ঠিক আছে, গুজরাটের কান্ডালা। এরপরে আমি একটা দিচ্ছি ইন্দিরা গান্ধী বিমানবন্দর, এটা তোমরা প্র্যাকটিস করে যাবে। এবং ভারতের হাইটেক বন্দর নবসেবা, ভারতের হাইটেক বন্দর, এগুলো তোমরা প্র্যাকটিস করে যাও। এগুলোর মধ্যে থেকে কিন্তু বলা যায় মাধ্যমিক 2024-এ ম্যাপ পয়েন্টিং কিন্তু আসতে চলেছে। এরপরে আমি যে ম্যাপ পয়েন্টিং এর টপিকের উপর আলোকপাত করব সেটি হচ্ছে মৃত্তিকা বা ভারতের মাটি। তোমরা জানো ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মাটির অবস্থান আছে, কোথাও পলি মাটি, কোথাও ল্যাটেরাইট মাটি, কোথাও বা লবণাক্ত মাটি, কোথাও বা মরুমৃত্তিকা, নানা জায়গায় নানা ধরনের মাটি আছে। এবার প্রত্যেকবার এখান থেকে একটা করে ম্যাপ পয়েন্টিং আসে, এবারও আসবে। যে মাটিগুলো মানে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে এবারকার 2024 মাধ্যমিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকে আমি বলছি। প্রথমে বলছি পলি মাটি এবং কৃষ্ণ মাটি।
পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকা এই দুটো কিন্তু এবারে 2024-এর মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং এ কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যেটা দেখে যাবে একই সাথে ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, এটা কিন্তু আমি এক্সট্রা হিসাবে দিচ্ছি, তোমরা দেখে যাবে। এরপরে আমি একেবারে ম্যাপ পয়েন্টিং এর শেষ যে টপিক, সেই শেষ টপিকের দিকে আমি আসছি, সেটা হচ্ছে শিল্প পরিবহন। শিল্প পরিবহন এই যে অধ্যায়, এই যে চ্যাপ্টার, এই যে অংশ, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসবে, বেশ কিছু ম্যাপ পয়েন্টিং আসবে, সরি। সেই ম্যাপ পয়েন্টিং গুলো আমি তোমাদের প্রথমেই বলছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। একদম প্রথমে যার নাম নিচ্ছি, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, এটা কিন্তু গুড়গাঁও, হরিয়ানার গুড়গাঁও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্টার দিলাম। এছাড়া যে বিষয়টা বর্তমানে গুরুত্বপূর্ণ এবার ম্যাপ পয়েন্টিং এ, সেটা হচ্ছে ভারতের রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র। এক্ষেত্রে চিত্তরঞ্জনকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটাকেও স্টার দিলাম। আরেকটা জিনিস আমি বলবো, দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, এটাকেও কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে। এখানে অনেকে সালেম পয়েন্ট আউট করতে পারে, কেউ কেউ বিশাখাপত্তনম পয়েন্ট আউট করতে পারে। বিশাখাপত্তনমের ওখানেও কিন্তু আমাদের এখানে লৌহ ইস্পাত কারখানা কিন্তু আছে। এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র। এক্ষেত্রে তোমরা জানো হলদিয়া, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। হলদিয়া আমাদের পূর্ব ভারতের অন্যতম একটি প্রধান পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, হলদিয়াকে প্র্যাকটিস করে যাবে। আর জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্পকেন্দ্র, এটা কিন্তু তোমরা অভ্যাস করে যাবে। আশা করছি আমি যে যে ম্যাপ পয়েন্টিং গুলো বললাম, এই ম্যাপ পয়েন্টিং গুলো তোমরা যদি ঠিকঠাক, একটু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, এসে এইগুলো যদি ঠিকঠাক একটু অভ্যাস করে তোমরা যাও, তবে এখান থেকে কিন্তু তোমরা মোটামুটি 10টি ম্যাপ পয়েন্টিং এ করতে পারবে, 10টি কমন পাবে। এটুকু কিন্তু আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটুকু কিন্তু তোমরা কমন পাবে। যাই হোক, ভিডিও দীর্ঘায়িত করব না। সামনে মাধ্যমিক পরীক্ষা, প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও এবং প্রত্যেকে ঠিকঠাক ভাবে ভালো করে আগে প্রশ্ন পড়বে, তারপরে ধীরে ধীরে উত্তর করবে। যখন এমসিকিউ গুলো করবে, শর্ট কোশ্চেন গুলো করবে, তাড়াহুড়ো করে করবে না। প্রশ্নগুলো ভালো করে বুঝবে, 4টে অপশন দেখবে, তারপরে করবে। এবং সার্বিকভাবে পুরো প্রশ্ন ভালো করে পড়বে, যেহেতু প্রশ্ন কিছুক্ষণ আগে দিয়ে দেবে, প্রশ্ন পড়ার জন্য টাইম থাকবে, সেই টাইমটাতে কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হবে। এবং যে প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি পারবো বা বেশি প্রস্তুতি আছে, তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু আগে শুরু করবে। অর্থাৎ যে প্রশ্নগুলো ধরো চিন্তা করে লিখতে হবে বা একটু কম পারবো, সেগুলো কিন্তু দেরি করে লিখবে, ঠিক আছে। এতে কি হবে, ভালো প্রশ্নের কোয়ালিটি কিন্তু প্রথমে যদি আমি লিখি, যেগুলো ভালো মনে আছে, সেগুলো কিন্তু আমাদের পক্ষে ভালো হবে, নম্বর ক্যারি করতে কিন্তু এগুলো সাহায্য করবে। যাই হোক, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক, তোমাদের প্রত্যেকের পরীক্ষায় সাফল্য কামনা করছি এবং এর সাথে সাথে এই ভিডিও এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও। নমস্কার।